সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল মুহতারাম মাওলানা আব্দুল হালিম মঞ্চে আসছেন। মুহতারাম মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد الذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما صدق الله العظيم। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে প্রাক বাজেট সংলাপ ওলামা কেরামের ভাবনা শীর্ষক এই আলোচনা সভার জনাব সভাপতি বাংলাদেশের বিশিষ্ট আলেম মাওলানা আবু তাহের জিহাদি, উপস্থিত প্রধান অতিথি সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা প্রফেসর ডক্টর আফম খালিদ হোসেন সাহেব আসবেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজকে আমার শ্রদ্ধেয় এবং আমি যাদেরকে বক্তৃতা ফলো করি, বিগত ফেসিস্ট আমলে এই সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ব্যানারে যারা রাজপথে দাড়ি টুপিদের প্রতিনিধিত্ব করেছেন, আমার শ্রদ্ধেয় প্রিয় নেতা মহিউদ্দিন রব্বানী এবং মাওলানা আহমদ আলী কাসেমি, আমাদের সকলের উস্তাদুল আসাতেজা অধ্যক্ষ মাওলানা জয়নুল আবদিন, তিনি হচ্ছেন দেশখ্যাত বিশ্বখ্যাত আমাদের সকলের তাজ। আজকের সভায় উপস্থিত বিভিন্ন পর্যায়ের আমাদের ফখরুল ভাই সহ অনেক ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, প্রিয় উপস্থিতি। প্রাক সংলাপ আলোচনা ওলামায়ে কেরামের ভাবনা। অনেকে ওলামায়ে কেরামকে কটাক্ষ করে বলেন যে তারা কবরের কথা বলে বেশি, দুনিয়ার কথা বলে না। মোল্লা নামও কটাক্ষ করেন, কিন্তু তার বাপের জানাজা দিতে হয় একজন মোল্লাকে। ভিন্ন নামও কটাক্ষ করেন। জঙ্গি নামে কটাক্ষ করতে করতে এখন টায়ার্ড হয়ে গেছে, এখন আর জঙ্গি বলে না, বলে গুপ্ত। কি বলে? তা আজকে ওলামায়ে কেরামের ভাবনা এটাই বুঝাই দিচ্ছে যে আগামী দেশের অর্থনীতি সহ দেশের ইনসাফের নেতৃত্ব দিবে ওলামায়ে কেরাম। মানুষ বলে যে গ্যালারিতে এখন ট্রেজারি বেঞ্চ আর ওদিকে বিরোধী দলের বেঞ্চ, টুফি আর টুফি। অপেক্ষা করেন কোন সময় আবার ট্রেজারি বেঞ্চে সব টুফি আবার চলে যায় ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কয়েকটা কথা বলবো। বাজেট নিয়ে কথা হয়েছে। বাজেটের মধ্যে আয় আছে আর কি আছে? ব্যয় আছে। ব্যক্তিগত জীবনে আয় এবং ব্যয় হয়। ব্যক্তিগত জীবনে সেই ব্যক্তি ব্যর্থ যে ব্যক্তি আয়ের সাথে সঙ্গতি রেখে ব্যয় করে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তুমি খরচ করবে যতটুকু রিজিক আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। আপনি হারাম টাকা দিয়ে যদি ইলিশ মাছ কিনে খান, জায়েজ হবে? হারাম টাকা, ঘুষের টাকা, প্রতারণার টাকা দিয়ে বাড়ি বানালেন, বাড়ির নাম দিলেন বাইতুত তাকওয়া, হবে? হবে। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে হালাল এবং হারাম নির্দিষ্ট করে দিয়েছে। আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, এই প্রিয় বাংলাদেশ, আলেমরা যখন কথা বলে যে আলেমরা তো কবর ছাড়া কিছু বোঝে না। আমরা চাই, আমাদের প্রধান অতিথি এসে গিয়েছেন আলহামদুলিল্লাহ। জি, প্রধান অতিথি আসন গ্রহণ করছেন ইনশাল্লাহ। আর দুইজন আমাদের বক্তব্য শুনবেন। যদি কথা বলতেছিলাম, দেশের অতীতে বাজেট প্রণয়ন করা হয়েছে। একটা এবং দুটা বাজেটের যিনি সাক্ষী,
ধর্ম মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা, যিনি আমাদের সকলের শ্রদ্ধেয় আলেমে দিন, তিনি এসে প্রধান অতিথি আসন গ্রহণ করেছেন। তিনি বলবেন তার অভিজ্ঞতা। এবং 2417 জন শিশু ধর্ষণ, হত্যা এবং বিড়ম্বনার শিকার হয়েছে। আমি রামিসা, তার কথা কি ভুলে যায়? শুধু দর্শন করে নাই, গলা কেটেছে, হাত কেটেছে, ডিএনএ টেস্টে ধরা পড়েছে। তাহলে আজকে বাজেট কোথায় দিবেন? বাজেট দিতে হবে ওই মুক্তবের ক্ষেত্রে, কিন্তু মুক্তবের জন্য বাজেট ঠিক করে দেয় না, যায় দেয় বলে যে খরচ হয়। বাজেট তো দিতে হবে ইসলামী ফাউন্ডেশনে, বাজেট দিতে হবে ইসলামিয়া ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রমে, বাজেট তো দিতে হবে ইফতেদায়ী মাদ্রাসার ওখানে। কেন ইফতেদায়ী মাদ্রাসা সরকারি করা হচ্ছে না? বাংলাদেশে 3টা আলিয়া মাদ্রাসা সরকারি, 3টা মাত্র। সরকারি কলেজ কত? সরকারি কলেজ হোক আমরা চাই, কিন্তু আমরা মনে করি যে এই বাজেটে সরকারি আলিম মাদ্রাসা কয়টা হবে? আমরা 1টা 10টা দাবি করব না, আমরা চাই 3টা নয়, বাড়াইতে হবে। কি বলেন, একমত? ইফতেদায়ী মাদ্রাসাকে সরকারিকরণ করতে হবে। সামর্থ্যের আল্লাহ কি করে? আমরা নির্বোধ না, আমরা অর্থনীতি বুঝি। আমরা আলিমে আমি অর্থনীতির পরীক্ষা দিয়েছি, আলিম ক্লাসে অর্থনীতি অতিরিক্ত সাবজেক্ট নিচ্ছি, তখনই মাথায় আসছে যে দেশ নিয়ে ভাবতে হবে। আমি উর্দুতে দাখিল আলিম কামিল পর্যন্ত লিখেছি। আমরা উর্দুও জানি, ইংরেজি জানি, বাংলাও জানি। এই জন্য আলেম হয়েছে আমাদের নির্বোধ মনে করার কিছু নাই। আমরা দেশ করতে চাই, দেশের নেতৃত্ব দিতে চাই। এই দেশের নেতৃত্ব ওলামায়ে কেরাম দেবে। আলিয়া এবং কওমি মাদ্রাসার বিভেদে উস্কে দিয়ে অনেকে ফায়দা নিতে চাই। কওমি মাদ্রাসার যে স্বীকৃতি বাস্তবায়ন করতে হবে, এই জন্য যে অর্থ দরকার সে অর্থে বাজেটে দিতে হবে। কওমি মাদ্রাসার ইংরেজি এবং আইসিটি শিক্ষক অনেক জায়গায় নেই, সরকারি খরচে ইংরেজি এবং আইসিটি শিক্ষক দিতে হবে। কি বলেন? এখানে সমস্যা হলো দুর্নীতি, অসততা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে কে? ওলামায়ে কেরাম। আজকে নির্বাচনও আসছে, 2 জন এমপি প্রার্থী এখনো এমপি শপথ নিতে পারেনি। জানেন কি জন্য? ঋণ খেলাপি। চ্যালেঞ্জ করতেছি, ঋণ খেলাপিদের মধ্যে একজন আলেমও নাই, একজন আলেমও নাই। আমি চিন্তা করতেছিলাম যে আলেম পাস, দাখিল পাস আবার আছে কিনা। ঋণ খেলাপির মধ্যে একজন আলেমও নাই। তাই আমরা যে একবার সাধু এমনটা না, আমাদের মধ্যে ত্রুটি থাকলো আত্মসমালোচনা করুন। এই জন্য বাজেট করেন। বাজেট নিয়মিত আয়ের একটা আছে, আর কিছু উন্নয়ন বাজেট। চুরি তো ওই জায়গায় হয় বেশি, না? 28 লক্ষ কোটি টাকা পাচার করে ভারতে পালিয়ে আছে, ইংল্যান্ডে পালিয়ে আছে। ইসলামী ব্যাংক দারিদ্র বিমোচনের জন্য কাজ করে, কর্মসংস্থানের জন্য কাজ করে। সেই ব্যাংকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার পৃষ্ঠপোষকতা দিচ্ছে। যে এস আলম ব্যাংক ঘাতক, সে এস আলমকে আনার জন্য আবার পায়ে তারা চলতেছে। এটা কি আমরা মানবো? আপনি ইসলামী ব্যাংক যদি ধ্বংস হয়ে যায়, ইসলামী ব্যাংক এই দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রধান ব্যাংক হিসেবে আবির্ভূত হয়েছে। এই জন্য আমরা মনে করি বাংলাদেশের অর্থনীতির আরেকটা স্বর্ণমীর অর্জন হবে জাকাত ভিত্তিক অর্থনীতি। আমরা প্রধানমন্ত্রীকে দেখেছি, উনি আলেমদের ডেকে নিয়ে কথা বলেছেন, আপনি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন। সূরা তাওবা 60 নম্বর আয়াতে উল্লেখিত জাকাতের যে খাতগুলো আছে, এই বর্ণিত খাতগুলোতে জাকাতের অর্থ সরবরাহ করেন, দারিদ্র বিমোচন হবে। ইমান বিক্রি করে উন্নয়ন টাকা আনা লাগবে না। আজকে কথা বলে শেষ করছি যে আগামীর বাজেটে যেন আলেম ওলামাদের যে কথা, যে বক্তব্য, এগুলো স্থান পায়। আলেম ওলামাদেরকে সম্মানিত করা হয়েছে, গত ঈদে আমরা দেখেছি। আমরা মনে করি যে বেতন কাঠামো আজকে আমরা প্রধান উপদেষ্টা, সাবেক উপদেষ্টা থেকে শুনবো, একটা সিস্টেম করে ওনারা করে গিয়েছেন, যেটা আমাদের খলিল ভাই বলেছেন। সেই বেতন কাঠামো
এবং তাদের বেতন দেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম বাস্তবায়ন করার জন্য এই বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে অর্থ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের পথে দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মুহতারাম মাওলানা আব্দুল হালিম হাফিজাহুল্লাহ তাআলাকে। তিনি তার অসাধারণ বক্তব্য আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সম্মানিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে মঞ্চে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই প্রাক বাজেট সংলাপ ওলামায়ে কেরামের ভাবনা শীর্ষক আলোচনা অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত প্রধান আলোচক এবং বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। মঞ্চে আসছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামাত ইসলাম। আমরা এখানে এখন পরে একেবারে আসল করবো এখন টাইম আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের উলামা মাশায়েখরা আসন্ন জাতীয় বাজেট নিয়ে তাদের ভাবনা জাতীয়ভাবে জাতির সামনে প্রকাশ করবেন। জনগণ জানবে দেশ, জাতি, সমাজ, সভ্যতা নিয়ে সম্মানিত ওলামায়ে কেরাম যে এখন অধিকতরভাবে সচেতন হয়ে উঠেছেন, আজকের এই বাজেট ভাবনার এই আলোচনা তার প্রমাণ করে। আমি আল্লাহর শুকর আদায় করছি যে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও সেই বাজেট ভাবনায় আমিও একটু শরীক হওয়ার জন্য আল্লাহর মেহেরবানিতে আপনাদের সাথে সামিল হওয়ার তৌফিক লাভ করেছি, আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি আমাদের অত্যন্ত অভিজ্ঞ একজন গুণীজন, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করেছেন প্রায় 1.5 বছর। সরকারের অভ্যন্তরের অভিজ্ঞতা আমাদের মধ্যে ওনারই সবচেয়ে বেশি আছে। আবার একদিকে এদেশের মুসলিম উম্মার একজন গ্রহণযোগ্য বিশিষ্ট একজন আলেমে দ্বীন। ওনার জন্যই আমরা সময়টা একটু দিব এবং আলোচনা কারণে আমি নিজেও একটু সংক্ষেপ করব ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে যে আমরা এই বাজেট আলোচনায় কেন আসলাম। সব বছরের সব সময় তো আমরা এই জাতীয় প্রি বাজেট ডিসকাশন, বাজেট পূর্ব কোনো ভাবনা আলোচনার এত আয়োজন কিন্তু আমাদের হয় নাই। কারণ হলো জুলাইয়ের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এদেশের প্রায় 20 কোটি মানুষের একটা গণ আকাঙ্ক্ষা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তারা চায় বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, দলীয়করণ মুক্ত, ভিন্ন মতের উপরে কর্তৃত্ব থাকবে না এমন একটা মানবিক, বৈষম্যহীন, একটা সমৃদ্ধ বাংলাদেশ তারা চায়। তো ফলে জুলাই বিপ্লবের পরে এবারেই একটা নির্বাচিত সরকারের দায়িত্বে প্রথম বাজেট আগামী 7ই জুন পার্লামেন্টে পেশ হতে যাচ্ছে। এ কারণে জাতির বিভিন্ন ক্রস সেকশন অফ পিপুলের মধ্য থেকে এই বাজেট ভাবনা, একটা মত বিনিময়, এক্সচেঞ্জ অফ ভিউজ, গোল টেবিল, এগুলো আলোচনা হচ্ছে। আমরা আজকে এই আলোচনা থেকে সরকারের বাজেট প্রণয়নের সাথে যারা সম্পৃক্ত থাকবেন, এখানে সাংবাদিক এবং গণমাধ্যম কর্মীরা আছেন, তাদের মাধ্যমে ওলামায়ে কেরামের যে বাজেট ভাবনার সারবস্তু, যে রিকমেন্ডেশনটা তারা উপলব্ধি করবেন, সেটা যেন আগামী বাজেট পেশ করার ক্ষেত্রে সংশ্লিষ্টরা যেন সেটা বিবেচনায় নেন, এটা আমাদের পক্ষ থেকে আমরা দাবি করছি। দ্বিতীয় কথা হচ্ছে যে এই আলোচনা এজন্য প্রয়োজন যে স্বাধীনতার 55 বছরে বাংলাদেশের যতগুলো বাজেট পেশ করা হয়েছে, পর্যালোচনা করলে দেখা যায় সে বাজেটগুলো ছিল দুর্নীতি, লুটপাট আর বিদেশে অর্থ পাচারের একটা বন্দোবস্ত। সে বাজেটগুলো ছিল জনগণের শোষণের হাতিয়ার। সে বাজেট কখনো জনগণের ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে তৈরি হতে পারে না। দেখেন বিবেচনা করে
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম স্বাধীন বাংলাদেশে যে বাজেটটা হয় 1972 সালের 30শে জুন, সেই বাজেট, জাতীয় বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। 786 কোটি টাকা ছিল বাংলাদেশের 72 সালের প্রথম বাজেট। আর এবার যেটা 26-27 অর্থ বছরে বাজেট হতে যাচ্ছে, অর্থনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, বাজেট বিশেষজ্ঞরা যতটা আভাস পাচ্ছেন, বাজেট তো অলরেডি হয়ে গেছে সরকারের, এখন সে বক্তৃতা অর্থমন্ত্রী লেখা হয়েছে 7 তারিখে পেশ হবে। ফলে ভেতর থেকে আমরা যা খবর পাচ্ছি, প্রায় 9,33,000 কোটি টাকার বাজেট এবার পেশ হবে। তাহলে 786 আর 9,33,000 কোটি, কত শত গুণ বাজেটের সাইজটা বড় হয়েছে। কিন্তু মানুষের, সমাজের, সভ্যতার, জাতির, চরিত্রের, জীবনমানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। সেই নিরন্ন, অনাহারী, অন্নহীন, বস্ত্রহীন মানুষের আহাজারি এখনো আছে। ফুটপাতে মানুষ এখনো শুয়ে থাকে। বড় লোক আরো বড় হচ্ছে, দরিদ্ররা আরো দরিদ্র হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক তার সমীক্ষায় বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলো জরিপ করে দেখেছে, এশিয়ান ডেভেলপমেন্ট জরিপ করেছে, বাংলাদেশের বাজেটের যে সামাজিক সুরক্ষা একটা খাত আছে, সোশ্যাল সিকিউরিটি, একটা সেফটি নেট থাকে, মানুষের দারিদ্র্য বিমোচন করে মানুষ যেন সামাজিকভাবে সুরক্ষা থাকতে পারে, তার দুই ভাগ মাত্র দরিদ্রদের খাতে, সামাজিক সুরক্ষা খাতের অর্থ ব্যয় হয়, আর 8 ভাগ ব্যয় হয় ধনীদের জন্য। সামাজিক সুরক্ষা খাতের খরচ গরিবদের চেয়ে বড় লোকদের জন্য 4 গুণ বেশি ব্যয় করা হয়। সেজন্য ওলামায়ে কেরামের এই বাজেট ভাবনার মধ্য থেকে আমি কয়েকজনের সম্মানিত আলোচকের যে অনুভূতি এবং আবেগ, যে আকাঙ্ক্ষাটা বুঝতে পারলাম, যে সরকার তো বাজেটে অনেক খাতে করবে, কৃষি, শিল্প, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, সংস্কৃতি, আরো অনেক খাত আছে। তো মুসলিম উম্মার কল্যাণে যেখান থেকে আলেম এবং জাতীয় চরিত্র তৈরি হয়, সেই শিক্ষা, সেই মাদ্রাসা, সেই ওলামায়ে কেরাম, সেই মসজিদ মাদ্রাসা, সেই ইসলামিক চেতনা এবং মূল্যবোধ জাগাবার জন্য বাজেটের অর্থ বরাদ্দের পরিমাণ কত, এটা একটা প্রশ্ন। আলোচনা সেটাই বলতে চেয়েছেন। আপনাদের কাছে ছোট্ট একটা তথ্য দিই। গত বছর 2025-26 যে বাজেটটা এখন চলছে, সামনে যেটা আসছে 26-27 সালের বাজেট, টোটাল শিক্ষা খাতে যে বাজেট বরাদ্দ ছিল, টোটাল বাজেটের 14% শিক্ষা ও প্রযুক্তি খাতে বরাদ্দ ছিল। কোন কোন হিসাবে আসতেছে 11.88, যাই হোক, সে 11 হোক 14 হোক, এটা শিক্ষা এবং প্রযুক্তি খাতের বাজেট। আমি, আমার মা বোনেরা যোগ হয়েছে 13। পর্দা, হিজাব, মাথায় টুপি, দাড়ি, এই তো তাদের লেবাস। যারা সংসদের টেলিভিশনে দেখে, ওটা কোনো পার্লামেন্ট না, ওটা একটা মাদ্রাসা। মানে ধর্মীয় শিক্ষা, চরিত্র, নৈতিকতা তৈরি হয়ে জাতীয় সংসদে জনগণের ভোটে এসে যোগ্যতার সাথে তারা দায়িত্ব পালন করছে, তারপরও তারা স্বীকৃতি পাওয়ার যোগ্য হচ্ছে না। ফলে জাতীয় নেতৃত্বে যারা আছেন, বাজেট প্রণয়নে যারা তাদের চিন্তা, চেতনা, অভিজ্ঞতাকে কাজে লাগাচ্ছেন, এইসব বিদেশি আধিপত্যবাদের টাকায় পোষা সেবাদাস এবং টকশোজীবী যারা, তাদেরকে টকশোতে যাওয়া বন্ধ করুন। যারা ইসলামী শিক্ষা, চেতনা, অনুভূতিকে কটাক্ষ করে, মাদ্রাসা শিক্ষকদেরকে উচ্চশিক্ষা, পিএসসিতে সুযোগ দিতে গেলে তাদের গাত্র দেওয়া হয়, তারা এদেশের নিজস্ব নাগরিকত্বের যে অধিকার, সাংবিধানিক অধিকার একজন মাদ্রাসা ছাত্রের, সেটাকে তারা অস্বীকার করছে। বাংলাদেশের
সংবিধানের অনেক জায়গায় প্রত্যেকটি নাগরিকের শিক্ষার অধিকার, চাকরি পাবার অধিকার, যোগ্যতা মেধার ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় যাবার অধিকার একজন কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষিত যুবকের যেমন থাকবে, মাদ্রাসা শিক্ষিত যুবকেরও তেমনি থাকবে। এইসব টকশো বুদ্ধিজীবী আধিপত্যবাদী দেশে মাদ্রাসাটি এ কথা বলে ক্ষোভ প্রকাশ করতে শোনা যায় না যে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ধর্ষণ করে, নেশা করে, গাঁজা খায়, মদ খায়, বিশ্ববিদ্যালয়ের আশেপাশে টিএসসি সরোয়ার্দিতে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে থাকে। একটা মাদ্রাসার ছেলেদেরকে ওখানে পাওয়া যায় না, সব ইউনিভার্সিটি পড়তে হয়। এইটা নিয়ে তো টকশোতে কোনো আলোচনা হয় না। ফলে মাদ্রাসা শিক্ষার খাতে বরাদ্দ না বাড়িয়ে কমিয়ে দিয়ে একজন পার্লামেন্ট মেম্বার, নাম বলার দরকার নেই, তিনিও বলতেছেন টকশোতে যে দেশের সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া দরকার। কি আজব ব্যাপার। কালকে দেখলাম একটা মহিলা টকশোতে এসে বলতেছে যে শরিয়া আইনকে থু দেই, শরিয়া আইন এদেশে মানি না আমরা। এদের কি মুসলমানের পরিচয় তারা দিতে পারেন? সম্মানিত সুধীবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমি তাই আজকে ওলামা মাশায়েখদের এই বাজেট ভাবনা নিয়ে আপনারা যে এত সচেতন এবং দেশ জাতি নিয়ে আপনারা যে চিন্তা করছেন, সেটার জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। আমাদের কৃষি খাতে, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, বিশেষ করে মাদ্রাসা এবং কারিগরি খাতে যে বরাদ্দ গত অর্থ বছরে ছিল, আগামী অর্থ বছরে আরো কয়েক গুণ বৃদ্ধি করার মধ্য দিয়ে আমাদের অর্থনীতিকে প্রাণ সঞ্চার করার জন্য, আমাদের শিক্ষা এবং একটি সভ্য জাতি গঠনে ইসলামী শিক্ষা এবং মূল্যবোধের এই গতিকে বৃদ্ধি করার জন্য সরকারকে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া দরকার এবং বেশি পরিমাণ অর্থ বরাদ্দ করা প্রয়োজন। এবং এইসব প্রি বাজেট ডিসকাশনের মধ্য দিয়ে যে সমস্ত রিকমেন্ডেশন পাওয়া যাচ্ছে, যে সমস্ত বিশ্লেষণগুলো পাওয়া যাচ্ছে, আমি গণমাধ্যম ভাইদেরকে, গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের সাংবাদিকতা, লেখনী, আপনাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার মধ্য দিয়ে ওলামায়ে কেরামের বাজেট ভাবনাটা সরকার এবং মিডিয়ার সবার কাছে আপনারা তুলে ধরুন। তাতে মুসলিম উম্মাহ উপকৃত হবে, জাতি এখান থেকে উপকৃত হবে। ওলামায়ে মাশায়েখদেরকে শুকরিয়া জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, এই বাংলাদেশ আমাদের পরিচয়, এখানে আমরা জন্মেছি, যে মহান আল্লাহর উপর আমরা বিশ্বাস রেখেছি, সে আল্লাহকে রব মেনে এখানে থাকতে গেলে মাদ্রাসা শিক্ষার উন্নয়ন ছাড়া এই জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। বাজেটকে সেভাবেই প্রণয়ন করা হোক, সেই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।